ভারত ও পাকিস্তানের সীমান্ত এরিয়া ক্রমশ ভারতের সেনাবাহিনীর জন্য প্রধান মাথা ব্যথার কারণ হতে শুরু করেছে। কালকে একদিনে 5টি এমন ঘটনা সীমান্ত এরিয়াতে হলো, যা কিন্তু আনএক্সপেক্টেড, এবং আমার দৃঢ় বিশ্বাস ভারতের সেনারা এক্সপেক্টও করেননি যে একই সঙ্গে 5টি জায়গায় নতুন করে পাকিস্তান হানা জমাতে পারে। কালকে হাই ভোল্টেজ একটি মিটিং ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে করা হলো জরুরিকালীন ভিত্তিতে, এবং সেই মিটিং এর প্রতিনিধিত্ব করলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এমনকি কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। এই গুরুত্বপূর্ণ হাই ভোল্টেজ মিটিং কিন্তু অ্যাটেন্ড করলেন দিল্লিতে। এই মিটিং অন্তত এটুকু কনক্লুড করে যে ভারত এবং পাকিস্তানের সীমান্তে যা ঘটছে তা কিন্তু হাইলি সাসপিসিয়াস। পাশাপাশি আজকে এমন কিছু তথ্য আপনাদেরকে জানাবো যা ভারতের কালকে বিএসএফ এর আইজির পক্ষ থেকে স্বীকার করা হয়েছে, এবং তারা পরিষ্কার স্বীকার করেছেন এই মুহূর্তে এলওসি লঞ্চ প্যাড অর্থাৎ একদম ভারতের সীমান্তে 150 জনের কাছাকাছি জঙ্গি অবস্থান করছে, যাদেরকে কড়া ম্যান মার্কিং এ রেখেছে ভারতের সেনাবাহিনী অত্যন্ত প্রযুক্তিগত দিক থেকে গুরুত্বপূর্ণ সার্ভিলেন্সের মাধ্যমে। দেখুন, একটি একটি করে ঘটনা আজকে আপনাদের বলছি, তারপরে আপনারা নিজেরাই বুঝবেন কেন হঠাৎ করে হাই অ্যালার্ট জারি করা হলো কাশ্মীরে, এবং কেনই বা হাই ভোল্টেজ মিটিং ডাকলেন অমিত শাহ, এবং সেই মিটিং এর পর কনক্লুশনই বা কি হলো আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব। প্রথমত, কালকে বিএসএফ এর পক্ষ থেকে অমৃতসরের কাছাকাছি একটি রেড করা হয়, এবং সেই রেডের ফলে হিউজ পাকিস্তানের অস্ত্র কিন্তু উদ্ধার করা হয়। এবং আপনারা শুনলে অবাক হবেন, অমৃতসর বর্ডার যেন ক্রমশ কাশ্মীরের মতো আচরণ করতে শুরু করে দিয়েছে, অর্থাৎ কাশ্মীর থেকে যে অনুপ্রবেশকারীরা ভারতবর্ষে ঢুকতে পারছে না, তারা এবার অমৃতসর বর্ডারকে টার্গেট করছে। এই অমৃতসরকে কিন্তু টার্গেট করা হয়েছিল অপারেশন সিন্দুরে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে। আপনার হয়তো মনে আছে, অমৃতসরের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সৌধকে টার্গেট করে ড্রোন অ্যাটাক চালানো হয়েছিল পাকিস্তানের পক্ষ থেকে, এবং পাকিস্তান সে সময় TB2 ড্রোন ইউজ করেছিল তুরস্কের, যা ভারতের ডিফেন্স সিস্টেম রক্ষা করে বা সম্পূর্ণ ভেস্তে দেয়। এবার সেই অমৃতসর বর্ডারে নতুন করে বিএসএফ একাধিক এরকম গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছে, যেখানে পাকিস্তানের অনুপ্রবেশকারীরা ঢোকার চেষ্টা করছে, এবং পাঞ্জাবে ঢুকে তারা গোটা ভারতে কোনো বড়সড় পরিকল্পনা করার চেষ্টা করছে। দেখুন, পাকিস্তান সেনাবাহিনী তো এটাই চাইছিল, তারা ভারতের সেনাবাহিনীকে এঙ্গেজ করতে চাইছিল, এবং আমরা এতদিন ভাবতাম কাশ্মীরই হয়তো প্রধানত এমন একটি জায়গা যেখানে পাকিস্তান সেনাবাহিনী সব থেকে বেশি মাথা গলায়। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দেখা যাচ্ছে পাকিস্তান সেনাবাহিনী কিন্তু তাদের স্ট্র্যাটেজি সম্পূর্ণভাবে বদলে ফেলেছে। তারা যতগুলো সীমান্ত ওরিয়েন্টেড জায়গা আছে সব কটাকেই অ্যাক্টিভ করার চেষ্টা করেছে, যেন বিএসএফ সব জায়গায় এঙ্গেজ হতে পারে। নিঃসন্দেহে একটা বড় পরিকল্পনা আসিম মুনিরের পক্ষ থেকে এখানে করা হয়েছে। পাশাপাশি কালকে আরো একটি খবর উঠে এলো সেই পাঞ্জাবের সীমান্ত বরাবর এরিয়া থেকে। সেখানে ভারতের বিএসএফ একাধিক অস্ত্র উদ্ধার করেছে। সেই অস্ত্রের মধ্যে 75টি লাইভ রাউন্ডস 9mm ক্যালিবার পিস্তল ছিল, এবং সেই ক্যালিবার পিস্তলগুলোতে যে পাওয়া গেছে, যে ট্যাগ পাওয়া গেছে, সেই সবকটাই প্রমাণ করছে প্রত্যেকটি অস্ত্র পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি করা হয়েছে। অর্থাৎ পাকিস্তানের সরকারি বন্দুক প্রস্তুতকারী সংস্থা পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরি, সেই অস্ত্র ভারতে ঢোকানোর চেষ্টা করা হয়েছে। 75টি বন্দুক কালকে উদ্ধার করেছে বিএসএফরা, এবং এই পুরো অপারেশনটা হয়েছে রাজৌকি ভিলেজে, অর্থাৎ সেই সীমান্তবর্তী এরিয়া পাকিস্তানের পক্ষ থেকে টার্গেট করা হয়েছে। এবং পাকিস্তানের সরকার যে বন্দুক তৈরি করে, যে বন্দুক পাকিস্তানের পুলিশ ব্যবহার করে, পাকিস্তানের সেনাবাহিনী ব্যবহার করে, সেই বন্দুক ভারতে কেন ঢোকানো হচ্ছে আপনারা হয়তো পরিষ্কার বুঝতে পারছেন। অর্থাৎ এর থেকে বড় প্রমাণ আর হয়তো প্রয়োজনই নেই যে পাকিস্তান ভারতে বড় সড়ো কিছু পরিকল্পনা করছে। তৃতীয় ঘটনাটি ঘটেছে ত্রাণ ডিস্ট্রিক্টে। সেখানে 3জন ক্রিমিনালকে গ্রেফতার করে বিএসএফ, এবং সেই ক্রিমিনালদের কাছ থেকে একটি সাসপিসিয়াস গাড়ি উদ্ধার করা হয়। সেই গাড়িতে পাকিস্তানের মোবাইল নাম্বার, পাকিস্তানের সিম কার্ড এবং পাকিস্তানের বন্দুক উদ্ধার করা হয়েছে। আপনারা বোঝার চেষ্টা করুন, একটি সীমান্তবর্তী এলাকা কোনোভাবেই কিন্তু শান্তির খবর আমাদের সামনে নিয়ে আসছে না। এর থেকেই বোঝা যাচ্ছে পাকিস্তান কিন্তু ডিফারেন্ট জনারে তাদের লোক ঢুকানোর চেষ্টা করছে, এবং ভারতকে কোনো না কোনোভাবে বড় অ্যাটাকে একটা ক্ষতি করার চেষ্টা করছে, অশান্ত করার চেষ্টা করছে। পাশাপাশি সেই গাড়ি থেকে 2 প্যাকেট হিরোইন উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি প্যাকেটে 838 গ্রাম হিরোইন পাওয়া গেছে, অন্যটায়
576 গ্রাম হিরোইন কিন্তু উদ্ধার করা হয়েছে। আর এরপরেই কার্যত বিএসএফ এর যে আইজি কাশ্মীরে পোস্টেড আছে তিনি একটি বিস্ফোরক স্টেটমেন্ট দিয়েছেন। তিনি বলেছেন এই মুহূর্তে এলওসিতে অর্থাৎ সীমান্তবর্তী এলাকায় 150 জনের কাছাকাছি 120 জনের কাছাকাছি টেরোরিস্ট কিন্তু অবস্থান করছে এবং ভারতের উন্নত অস্ত্র, উন্নত সার্ভিলেন্স ক্যামেরা এবং উন্নত ড্রোন তাদেরকে কড়া ম্যানমার্কিং এ রেখেছে। এবার এই 150 জন যে কোনো মুহূর্তে ভারতবর্ষে ঢোকার চেষ্টা করছে, কারণ তারা ঠিক ভারতের সীমান্তের ওপারেই আছে এবং পাকিস্তান সেনাবাহিনী থাকা সত্ত্বেও এই 150 জন টেরোরিস্ট কিভাবে ভারতের বর্ডারে অবস্থান করছে আপনারা হয়তো বুঝতেই পারছেন। পাকিস্তান ফের একটা স্টেট স্পন্সর্ড টেরোরিজমের জন্য তৈরি হচ্ছে, তা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। আর বিএসএফ এর এই রিপোর্টের পর কালকে দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে একটি হাই ভোল্টেজ হাই সিকিউরিটি মিটিং ডাকা হলো, যার প্রতিনিধিত্ব করলেন অমিত শাহ এবং অমিত শাহর পাশাপাশি কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ তিনি প্রেজেন্ট ছিলেন। এবং যেভাবে কাশ্মীরকে টার্গেট করে ভারত পাকিস্তানের এই বর্তমান যে অবস্থান ফের একবার উত্তপ্ত হচ্ছে, সে বিষয়ে কড়া প্রতিঘাত আনার পরিকল্পনা ভারতের পক্ষ থেকে করা হচ্ছে, তা কিন্তু এই মিটিং পরিষ্কার করে দিচ্ছে। পাশাপাশি কালকে আরো কিছু খবর আমাদের সামনে উঠে আসে। সেখানে দেখা যায় পাঞ্জাবের কাছাকাছি এবং রাজস্থান বর্ডারের কাছাকাছি আরো দুটো ঘটনা ঘটে। রাজস্থানের নির্দিষ্ট একটি জায়গায় 2 জন অনুপ্রবেশকারীকে আটকানো হয়। এই 2 জন অনুপ্রবেশকারী হলেন পাকিস্তানের অনুপ্রবেশকারী এবং তারা পিতা ও পুত্র অর্থাৎ বাবা ছেলে একত্রে ভারতে ঢুকে যাওয়ার চেষ্টা করছিলেন, যাদেরকে গ্রেফতার করে বিএসএফ। পাশাপাশি গুজরাটে একইভাবে পাকিস্তানের এক নাগরিককে অ্যারেস্ট করা হয় বিএসএফ এর পক্ষ থেকে। অর্থাৎ সব মিলিয়ে যদি অনুপ্রবেশকারীর এই ঘটনাগুলো মেলান তাহলে 5টি এমন একটি ঘটনা ঘটলো যা কিন্তু 24 ঘন্টার মধ্যে ভারতের আর্মি, ভারতের বিএসএফ কে নিঃসন্দেহে চিন্তার একটা আবহতে পদার্পণ করলো। যখন এই খবর আমি আপনাদের বলছি ঠিক তখনই পাকিস্তান থেকে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর কিন্তু উঠে আসছে। সেখানে ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে শিয়ালকোট সেক্টরের কাছে কিছু আনইউজুয়াল মুভমেন্ট পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে করা হয়েছে। সেই রিপোর্টে বলা হচ্ছে যে পাকিস্তান সেনাবাহিনী শিয়ালকোট বর্ডারের কাছে কিছু ট্যাঙ্ককে ডিপ্লয় করেছে। এই শিয়ালকোট বর্ডার কিন্তু ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। এই রকম ডিপ্লয়মেন্ট এটা প্রমাণ করে যে পাকিস্তান কিন্তু মেজর কোনো এসকেলেশনের জন্য তৈরি হচ্ছে এবং ভারতকে বার্তা দিচ্ছে এবং ভারতকে সংঘাতের জন্য উস্কে যাচ্ছে। যদি ইতিহাস দেখবেন এই শিয়ালকোট বর্ডার 1965 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সব থেকে বড়ভাবে ব্যবহার করা হয় এবং ইন্ডিয়া পাকিস্তানের এই যুদ্ধে সে সময় এই শিয়ালকোটের কাছে কিন্তু সব থেকে বড় ট্যাঙ্ক ওয়ারটি দেখেছিল গোটা বিশ্ব। এখন রিপোর্ট বলছে পাকিস্তান তাদের সমস্ত বড় ট্যাঙ্ক এখানে ডিপ্লয় করছে এবং শিয়ালকোট বর্ডারের কাছে লার্জ স্কেল ড্রিলিং তারা করেছে। ইতিমধ্যেই হায়দার, আল খালিদ, আল জাজিরার মতো ট্যাঙ্ক কিন্তু এই শিয়ালকোট বর্ডারের কাছে তারা ডিপ্লয় করেছে, যা ভারতের একদম কাছে, ভারতের একদম সীমান্তে। অর্থাৎ 1965 সালের পর ভারতবর্ষের বিপক্ষে তারা যুদ্ধের জন্য 2025-এ দাঁড়িয়ে ফের এক পুরনো স্ট্র্যাটেজি তারা নিয়েছে এবং লার্জেস্ট ড্রিল তারা শিয়ালকোট বন্দরের কাছে কিন্তু করে ফেলেছে। পাশাপাশি কালকে পাকিস্তানের পক্ষ থেকে জেএসএ মোহাম্মদের মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এসছে। সেখানে বলা হচ্ছে জেএসি মোহাম্মদের যে লিডার মাসুদ হাজার, তার বোন এবার একটি নারী বাহিনী তৈরি করছেন। এই পার্টিকুলার ব্যক্তির মানে এই নারীর যে বর ছিলেন, সেই হাজব্যান্ড ছিলেন, সেই হাজব্যান্ডের নাম ছিলেন ইউসুফ আজার, যিনি অপারেশন সিন্দুরের হাতে কিন্তু ভারতের হাতে নিহত হন। আর ভারতের হাতে নিহত হওয়ার পর এবার মাসুদ হাজার চেষ্টা করছেন একটি ওম্যান উইং তৈরি করতে এবং সেই ওম্যান উইং এর নাম তিনি দিয়েছেন জামাতুল মমিনাত। সেই জামাতুল মমিনাতের প্রধান করা হচ্ছে সাদিয়া আজারকে, যার স্বামী ইউসুফ আজার অপারেশন সিন্দুরে ভারতের হাতে শেষ হয়েছেন। এবং ইতিমধ্যেই পাকিস্তানের বিভিন্ন জায়গা যেমন ভাওয়ালপুর, করাচি, মুজাফফরবাদ, কোটলি, হরিপুর সমস্ত জায়গায় রিক্রুটমেন্ট হাব তৈরি করা হয়েছে, রিক্রুটমেন্ট ড্রাইভ চালানো হয়েছে এবং সন্ত্রাসবাদের জন্য তারা এবার মহিলা একটি দল তৈরি করছে এবং বাড়ি বাড়িতে গিয়ে মহিলাদের টোপ দিচ্ছে, কখনো টাকার টোপ, কখনো কাজের টোপ, কখনো ভারত বিরোধী টোপ। এই সমস্ত টোপ দিয়ে তারা নতুন করে নারী বাহিনী তৈরি করছে, যে খবর ভারতের জন্য অত্যন্ত চিন্তার। এবং কোনোভাবে যদি লোকাল সাপোর্টকে তারা
মানে একত্র করতে পারে, তাহলে কিন্তু নিঃসন্দেহে ভারতের বিপক্ষে বড়সড় পরিকল্পনা এই সন্ত্রাসবাদী সংগঠন জৈশ-ই মোহাম্মদ এবং পাকিস্তান সেনারা করছে, তা কিন্তু তারা সফলভাবে করতে পারবে। পাশাপাশি কালকে ব্যাঙ্গালোর থেকে একটা অদ্ভুত খবর এলো। দেখুন, আমি বারবার লোকাল সাপোর্টের কথা বলি। কালকে ব্যাঙ্গালোরের এক রাজপথে এক যুবককে দেখা গেল যার গায়ে আজাদ কাশ্মীর টি শার্ট ছিল। ব্যাঙ্গালোরের পুলিশ তাকে সমন করে, কিন্তু ইন্টারেস্টিংলি ফ্যাক্ট কি জানেন, যে যুবক আজাদ কাশ্মীর টি শার্ট পরে রাস্তায় ঘুরছিলেন, তিনি আম্বেদকর ইনস্টিটিউট অফ টেকনোলজির ছাত্র এবং কম্পিউটার সায়েন্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে তিনি পড়াশোনা করছেন। ভাবলে অবাক লাগে, যারা ভারতে থাকেন, যারা এত মেধাবী, যারা আম্বেদকর ইনস্টিটিউট অফ টেকনোলজির ছাত্র হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন, কম্পিউটার সায়েন্সের মতো বিষয়কে আঁকড়ে ধরে ভবিষ্যৎ করতে চাইছেন, তারা আজাদ কাশ্মীর টি শার্ট নিয়ে পাকিস্তানের পতাকার ছবি গায়ে লাগিয়ে ব্যাঙ্গালোরের মতো একটি শহরে ওপেনলি ঘুরে ফিরে বেড়াচ্ছেন। ব্যাঙ্গালোরের পুলিশ অ্যাকশন নিয়েছে, তার বিপক্ষে মামলা রুজু করা হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো, মামলা রুজু করলেও যে ভারত বিরোধিতা তার মনে আক্রানো আছে, ধরা আছে, জাপটে ধরে রেখেছেন তিনি, সেই পুরো বিষয়টা থেকে কিভাবে মুক্তি পাওয়া সম্ভব? ইতিমধ্যেই অজিত দোভাল রেড করেছেন কাশ্মীরের বিভিন্ন জায়গায়। একাধিক একজন শিক্ষককে তিনি গ্রেফতার করেছেন, আটক করেছেন, যিনি পেহেলগাম হত্যাকাণ্ডে সরাসরি ইনভলভ ছিলেন। তারপরে একাধিক অনুপ্রবেশের ঘটনা। বিএসএফ এর আইজি পরিষ্কার বলছেন 150 জন লঞ্চ প্যাডে অপেক্ষা করছে। এবং এই পাশাপাশি আমাদের ভারতীয়দের মধ্যেও এমন কিছু আচরণ আমরা দেখতে পাচ্ছি যা কিন্তু ভারতের সেনারা, ভারতের মানুষরা ডিজার্ভই করেন না। পুরো বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। অন্তত এই ঘটনার পর অন্তত পরিষ্কার হয়ে যাচ্ছে কালকের ঘটনার পর যে পাকিস্তান কিন্তু ভারতের বিপক্ষে বড়সড় কোনো পরিকল্পনা করছে, তাদের যাবতীয় ইন্টারনাল পলিটিক্সের ব্যর্থতাকে অন্যদিকে ঘুরিয়ে দিতে চাইছে। এর শেষ কোথায় কেউ জানে না। অনেক আপডেট আসছে, মুহুর্মুহুর আপডেট আসবে, আমি আপডেটেড ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।